দর্শক, আরজিকর হাসপাতালের যে মেয়েটি বর্বরচিত অত্যাচারের সম্মুখীন হয়েছিল, তার এখনও পর্যন্ত যে ঘটনাক্রম চলে এসছে তার একটা পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনাদের সামনে তুলে ধরছি প্রতিবেদন আকারে। কাকদ্বীপ টিভির পক্ষ থেকে আমি প্রতাপ আপনাদের সামনে সেটা বিশ্লেষণ করার চেষ্টা করছি। ঘটনা যেদিন ঘটলো তার অব্যবহিত পরে মেয়েটির বাবা মাকে ফোনে কন্ট্যাক্ট করে জানানো হলো আপনাদের মেয়ে আত্মহত্যা করেছে, আপনারা আসুন। কিন্তু প্রথমেই চালিয়ে দেওয়া হলো, কোনো অনুসন্ধান না করে মেয়েটির আত্মহত্যাকেই প্রথমে ভাইটাল করে সেটাকে চালিয়ে দেওয়ার চেষ্টা হলো। কিন্তু যার বাড়ির মেয়ে সে তো অবশ্যই জানে যে আমার মেয়েটি কেমন, মেয়েটি কোনো অসঙ্গতিপূর্ণ আচরণ করতো কিনা, যে কিনা এক স্বপ্ন নিয়ে সেখানে আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তারে কাজ করছিল। দীর্ঘ 36 ঘন্টা কাজ করার পরে, ডিউটি করার পরে যখন সে খাওয়া দাওয়ার পরে সেমিনার হলে বিশ্রাম নিচ্ছিল, সেখানেই ঘটে যায় এক পাশবিক অত্যাচারের ঘটনা। সেই ঘটনাটাকেও প্রথম থেকেই আত্মহত্যার ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। যখন মিডিয়া এবং কলেজ পড়ুয়া কর্তব্যরত জুনিয়র মেডিকেল ডাক্তাররা যখন অবস্থান বিক্ষোভ করে, তখন পুলিশ কিন্তু সেটা বাধ্য হয় খুন এবং ধর্ষণের মামলা সেখানে যুক্ত করতে। কিন্তু প্রথমে কেন এই প্রয়াসটা নিয়েছিল যে মেয়েটি আত্মহত্যা করেছে, এই ধরনের প্রবণতাও ঠিক নয়। এবং যিনি সুপার ছিলেন সন্দীপ ঘোষ, তারও বয়ানের মধ্যে কিছু অসঙ্গতি বা খারাপ দিক আমরা খুঁজে পেয়েছি। সেখানে মেয়েটিকে বলা হচ্ছে ওনার পক্ষ থেকে যে মেয়েটি কেন রাত্রে সেমিনার হলে গেছিল, এত রাতে সেমিনার হলে যাওয়াটা ওনার উচিত হয়নি। কিন্তু তিনি একবারও প্রশ্ন করলেন না সিভিক সঞ্জয় রায় কেন রাত 3টের সময় হাসপাতালে ঢুকেছিলেন, এটা কিন্তু তিনি প্রশ্ন করেননি। মেয়েটি কেন গিয়েছিল সেটাই উনি তুলে ধরেছেন। তবে প্রথম থেকে বিষয়টিকে কিন্তু আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার একটা প্রবণতা বা চেষ্টা কিন্তু ওনার পক্ষ থেকে করা হয়েছে। এটা কখনোই রাজ্যবাসী, মেডিকেল কলেজ পড়ুয়া, আমরা যারা দর্শক হিসাবে রয়েছি, আমরা কোনোভাবেই বিষয়টাকে নিচ্ছি না, এটা সঠিক। এবং অভিভাবকের অভিযোগ পাওয়া পর্যন্ত অপেক্ষা করা হয়েছিল যে অভিভাবকরা আত্মহত্যাকে মেনে নেয় না তারা কোনো কমপ্লেন করার পরেই কিন্তু খুন ও ধর্ষণের মামলা কিন্তু রুজু করা হয়। আরেকটি জিনিস যেটা দেখা গেছে, সুপার ভারতীয় আইনবিধি অনুসারে কখনোই একজন ধর্ষিতার নাম উল্লেখ করা যায় না। সুপারের পদে থেকে একজন সুপার, হাসপাতালের দায়িত্বপূর্ণ ব্যক্তি, তিনি কখনোই ধর্ষিতার নাম নিতে পারেন না। এটুকু বোধ কিন্তু সন্দীপ ঘোষের কাছ থেকে আমরা পাইনি। এটা যথেষ্ট ভারতীয় আইনের পরিপন্থী এবং উনি আইনের চোখে অপরাধী হিসাবে কিন্তু অলরেডি সাব্যস্ত হয়ে গেছেন। কারণ ধর্ষিতার নাম কখনোই কোনো মিডিয়া বা কোথাও প্রকাশ করা যায় না, তাকে অন্য ডাক নামেও অভিহিত করে সেটাকে তার পরিচিতি বলা যায়। কিন্তু তিনি অত্যন্ত 9 বারবার তিনি ধর্ষিতার নাম নিয়েছিলেন। তিনি কখনোই প্রশ্ন করেনি যে ধৃত সিভিক সঞ্জয় রায় তিনি কেন রাত্রি 3টের সময় ঢুকেছিলেন, কেন নিরাপত্তার গাফিলতি ছিল। এনআরএস আরজিকর মেডিকেল কলেজ তো ওনার দায়িত্বে ছিল, ওনার দায়িত্ব থাকাকালীন কেন একটা অপ্রীতিকর ঘটনা ঘটলো, কেন সিসিটিভি ক্যামেরাগুলো ব্লক ছিল, বন্ধ ছিল। একটা যারা ডিউটি করছে জুনিয়র ডাক্তাররা, তাদের বিশ্রামের জন্য কেন একটা বিশ্রামের কক্ষ ছিল না, রেস্টরুম ছিল না, সেখানে তারা সেমিনার হলে গিয়ে ক্লান্তির কারণে খাওয়া দাওয়ার পরে যখন বিশ্রাম নিচ্ছিল তখনই ঘটে যায় এক নারকীয় অত্যাচার। এবং এখানেও একটা বিষয়, ধৃত সিভিক সঞ্জয় রায় কার মদতে, কোন প্রভাবশালীর মদতে কিন্তু হাসপাতালে তার অবাধ যাতায়াত ছিল। কখন 3 তলায় রুমে, যে মূল প্রশ্নটি আন্দোলন ছাত্রদের উঠে এসছে, 3 তলায় কখন কারা রেস্ট নিচ্ছে, এই ধরনের তথ্যটা সঞ্জয় রায়ের কাছে গেল কি করে? সঞ্জয় রায় কেন ওই টাইমটাতে বেছে নিল যখন ঘুম সবাই আমরা ঘুমিয়ে আছি? মেয়েটি কর্তব্য করার পর যখন সেমিনারে বিশ্রাম নিচ্ছিল, ঠিক তখনই ঘটে যায় এক নারকীয় ঘটনা। সঞ্জয় রায় নামে একটা দুর্বৃত্ত, বর্তমানে যে অ্যারেস্ট, তার উপরে চলে এক পাশবিক অত্যাচার। সেই অত্যাচারের মধ্যে মেয়েটি শেষ পর্যন্ত আপ্রাণ একটা লড়াই দেওয়ার চেষ্টা করেছিল, বাঁচার যে আকুতি তার মধ্যে ছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। এই লম্পট দুর্বৃত্তদের হাতে তার প্রাণ যায়। কিন্তু সেই ন্যায় বিচারের উদ্দেশ্যে আজকের মেডিকেল কলেজ সহ সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের কলেজ পড়ুয়া ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা এবং বিভিন্ন বুদ্ধিজীবী মহল, সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু মাঠে ময়দানে রাস্তায় নেমে গেছে প্রতিবাদ নিয়ে, যাতে এই তিলোত্তমা তার
হত্যাকাণ্ডে ন্যায় বিচার পায়, তার মা বাবা যাতে ন্যায় বিচার পায়। কি করুণ এক বাক্য আপনাদের সামনে তুলে ধরছি। তার মা বলছে, যার কোলটা ফাঁকা হয় সেই তো মর্ম বুঝে। যাতে আর কোনোদিন কোনো মায়ের সন্তানের কষ্ট না অনুভব করে, সন্তান হারানোর কষ্ট না অনুভব করে, তিনি কিন্তু মিডিয়ার সামনে বলেছেন। এটা খুবই মনটাকে নাড়া দিয়ে যায়। হয়তো সন্দীপ ঘোষকে এটা নাড়া দেয়নি বলে আমার বিশ্বাস, কারণ তিনি আজকের আরজি কর থেকে পদত্যাগ করার পর তাকে আবার অন্য মেডিকেল কলেজে সুপার হিসাবে ট্রান্সফার করা হচ্ছে। এটা কিন্তু খুব দুঃখজনক বলে মনে হয়। তদন্ত প্রক্রিয়া যে সঠিক যাবে এর কোনো মানে নেই, কারণ একজন আরজি কর হাসপাতালের সুপার তার সময়ে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে যেখানে তদন্ত প্রক্রিয়া চলছে, তিনি পদত্যাগ করছেন এবং চাকরি থেকেও ছেড়ে দিচ্ছেন, কিন্তু তারপরেও তার পদত্যাগপত্র গৃহীত না হওয়ার পরে তাকে আবার অন্য মেডিকেল কলেজে সুপার হিসাবে নিয়োগ করা হয়। সেক্ষেত্রে কি সত্যিকারে দর্শক এই তদন্ত কি সঠিকভাবে এগোতে পারে বলে আপনাদের বিশ্বাস? আমার তো કોઈ বিশ্বাস মনে হচ্ছে না, কারণ এইভাবে তদন্ত প্রক্রিয়া হয় না। একজন সুপারের কাছে ঘটে যাওয়ার পরে তার থাকা উচিত ছিল থেকে এই তদন্ত প্রক্রিয়াকে সামগ্রিক সাহায্য করা উচিত ছিল, কিন্তু তা হয়নি। আজকের কলকাতা হাইকোর্ট, মহামান্য কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে, সেখানে কিন্তু তদন্ত প্রক্রিয়া রাজ্য পুলিশের থেকে নিয়ে সিবিআইকে, সেন্ট্রাল ইনভেস্টিগেশন টিমকে কিন্তু দেওয়া হয়েছে, যাতে এর সত্যাসত্য বিচার হয়। আমরাও চাইব সিবিআই এই তথ্যটা, সব কিছু কেস ডায়েরি এবং তথ্য প্রমাণ নিয়ে যত দ্রুত সম্ভব এই হত্যাকাণ্ডের এক কিনারা করুক, এবং যারা যারা জড়িত তাদের প্রত্যেকেরই এক দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে পরবর্তীতে কোনোরূপ কোনো খারাপ আচরণ করার সাহস কেউ না দেখাতে পারে। এটাই আমাদের পক্ষ থেকে আসা। আরেকটি জিনিস দর্শক আমাদের খুব পীড়া দিচ্ছে, কিভাবে সেমিনার হলের পাশে যখন সিবিআই তদন্ত করার জন্য আসছে, ঠিক তার সেমিনার হলের পাশের রুমটি ভেঙে ফেলা হচ্ছে। কার নির্দেশে? তখন কিন্তু সুপার ছিলেন সন্দীপ ঘোষ। যখন কাজটা শুরু হয়, ঠিক হত্যাকাণ্ড ঘটার পরের দিনই রেস্ট রুম তৈরি করার জন্য ঘরটিকে ভেঙে ফেলা হয়। সিবিআই তদন্ত করবে কি? তথ্য প্রমাণ যদি থাকে তবেই তো হবে। তার আগেই যদি এই সমস্ত জিনিসগুলো ভেঙে ফেলা হয়, তবে এই মেয়েটি সুবিচার পাবে কি পাবে না? আপামর আজকের যত কলেজ পড়ুয়া, স্টুডেন্ট, আন্দোলনরত ছাত্রছাত্রীরা, তারা কিন্তু বলছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার এবং সুবিচার চাই বলে তারা এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। যাতে এখনও মনে হয়েছে তারা পরিষ্কারই বলছে এই তদন্তের মাধ্যমে কিন্তু উদ্ঘাটন হবে আসল কালপিটকে, বা কারা এর সঙ্গে জড়িত, কাদেরকে লুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বা আড়াল করার চেষ্টা হচ্ছে, যাতে এই হত্যাকাণ্ড থেকে নজর ঘুরিয়ে দেওয়া যায়। বা যেভাবে কোনো একজনকে, কেবলমাত্র কি সঞ্জয় রায়, যেভাবে একটা মেয়ের সঙ্গে আজকে নারকীয় ঘটনা ঘটানোর পরে একজনই কি যুক্ত, না এর সঙ্গে এক বা একাধিক বা তিনজন যুক্ত আছে? দর্শক, এটাও কিন্তু আমাদের মনে, আজকে রাজ্যবাসী সবার মনে প্রশ্ন, যে না, একটা শাস্তি পাক, দুর্বৃত্তরা শাস্তি পাক, সে যেই হোক, যতই প্রভাবশালী হোক, অবশ্যই তাদেরকে কিন্তু জেলের গারদের ভিতরে থাকতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি পেতে হবে। এটাই কিন্তু আজকের পশ্চিমবঙ্গবাসী, আপামর পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসীর একটাই আবেদন। অবশ্যই সিবিআই এই ন্যায় দিতে পারবে বা ন্যায় বিচার করতে পারবে বলে মনে হয়, কিন্তু এখানে একটা দেখা যাচ্ছে, সিবিআই আসার আগে যদি রাজ্য পুলিশ দিয়ে ইনভেস্টিগেশন করেছিল, তার তথ্য প্রমাণ যদি সঠিকভাবে সিবিআই না পায়, সেক্ষেত্রে কিন্তু তদন্ত প্রক্রিয়া ব্যাহত হতে বাধ্য বা অন্যদিকে চলতে বাধ্য বলে আমার বিশ্বাস বা আমার মনে হয়। কারণ ঘটনা ঘটার পরে যে স্যাম্পেল, যে ধরনের জিনিসগুলোকে বা প্রমাণগুলোকে জোগাড় করার চেষ্টা করেছিল রাজ্য পুলিশ, তার সবটুকু যদি সঠিকভাবে সিবিআইয়ের কাছে ট্রান্সফার হয় বা সিবিআই যদি সেভাবে কিছু খুঁজে পায়, তবেই কিন্তু এই তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে যাবে বলে আমার বিশ্বাস। কিন্তু তার আগেই যদি তথ্য প্রমাণ লোপাট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ন্যায় বিচার এবং এই তিলোত্তমার যে হত্যাকাণ্ড, তার দোষীদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোথাও খামতি থেকে যেতে পারে বলে আমার বিশ্বাস। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।